একটা বিষয় এখানে ক্লিয়ার যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চুক্তি হয়েছে এবং চুক্তি যেই সময় হয়েছে নির্বাচনের 3 দিন আগে যেটা বলছেন এই সময় এনসিপির যেই উপদেষ্টা যারা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারে তারা কিন্তু তখন ছিলেন না, আপনি যদি ফ্যাক্ট হিসেবে চিন্তা করেন। সো তাদেরকে সেই দায় নিতে মানে যদি তারা না চায় সে দায় না নিতে চায় তারা না নিতেই পারে, কারণ তাদের সময়টা ছিল না। আরেকটা বিষয় হলো যে আমরা যখন এই চুক্তি নিয়ে কথা বলছি আমরা কি প্রথমত ধরে নিয়েছি এই চুক্তিটা আপনার বাংলাদেশের মানে হোলিস্টিকভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী, এটা একটা গোলামির চুক্তি, এটা কি ধরেন বাংলাদেশকে একেবারে শেষ করে দিয়েছে, মানে এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো চুক্তি না বলতে চাইছেন? না, প্রথমত আমাদেরকে এই পয়েন্টে আসতে হবে। যেমন আমি পাপিয়া আপাকে ধরেন এখন আমি চুক্তি কে করেছে না করেছে ধুয়ে ফেলতে পারি, বাট পাপিয়া আপারা এখন এই চুক্তিটি ইমপ্লিমেন্ট করছেন, রাইট, সরকার হিসেবে ওনারা তো ফেলে দিচ্ছেন না। তার মানে উনি রাষ্ট্র পরিচালনায় এই চুক্তিটা সামহাও একটা গ্রহণযোগ্য বলে মনে করছেন এবং চুক্তিটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এখন যদি চুক্তিটা এগিয়ে নিয়ে যায় তাহলে এই চুক্তির অংশীদার বিএনপি। এখন যদি এই চুক্তি বিএনপি অংশীদার মনে না করে তাহলে বিএনপি ফেলে দিবে, কিন্তু যদি বিএনপি অংশীদার মনে করে তাহলে কোন প্রেক্ষিতে মনে করেছে, এবং বিএনপি যদি তখন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে থাকে এবং যদি মনে হয় চুক্তিটা, যেমন চুক্তি তো এখনও আপনার অপশন আছে, এটা থেকে আপনি রিভাইজ করতে পারেন, আমি সেই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে যাচ্ছি, তখন আপনার এই রিভিশন করার পরও চুক্তিটা নিয়ে বাংলাদেশ এগোতে পারে। তাহলে আমি যদি যেটা বলেন যে বিএনপি যদি জেনে থাকে তাহলে তো এটা আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদারতা মনে করি এবং এটাকে ইনক্লুসিভ একটা সিদ্ধান্তের কথা মনে করি। আর একটা বিষয় যে একই সাথে আপনি যেটা বলছেন ফরিদা আপা বলেছেন যে জামাতও জানতো, হ্যাঁ এনসিপির কথা বলে না, এবং আমি আমার আহ্বায়কের কাছ থেকে এনসিপির কথা বলেনি, বলেছে এখন যারা বিরোধী দলে আছে তাদের কেউ কেউ এটা জানতো। আমি সেটাই বলছি, এখন বিরোধী দলের মূল বিরোধী দল তো আসলে জামাত, আমরা তো ধরেন সেকেন্ড যদি বিরোধী দল হিসাবে নিয়ে আমরা আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের কাছে সুস্পষ্ট, যারা আমরা বিশেষ করে টকশো সিভিল সোসাইটি সিভিল স্পেসগুলোতে কথা বলি, আমরা জানতে চেয়েছিলাম, উনি ক্যাটেগরিক্যালি বলেছেন যে নো, কোনোভাবে কখনোই এনসিপির কোনো উপদেষ্টা অথবা এনসিপির কোনো আপনার বর্তমান নেতৃত্বের কারোর সাথে এই চুক্তির ব্যাপারে কোনো আলাপ হয়নি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ মিটিং ছিল মানে এখানকার যেই ডিপ্লোম্যাটিক মিশনের এনসিপির সাথে, সে মিটিংয়ে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা তাদের কাছে আমাদের ক্রিটিক্যাল অবস্থান জানিয়েছি। ক্রিটিক্যাল অবস্থানের মূল জায়গাটা কি যে আমরা এই চুক্তির অংশ না, আমাদেরকে জানানো হয়নি, আমরা ইনফর্ম ছিলাম না। আমরা যেহেতু ইনফর্ম ছিলাম না আমরা এটা কোনো সাইড নিতে পারি না তোমার সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে, কারণ এটা যদি আপনি বলেন যে আমার সাথে এই চুক্তি নিয়ে আলাপ করতে হচ্ছে আজকে, তার মানে হলো যে পূর্বে আলাপ করার প্রয়োজন ছিল শুরুতে। আপনি এটা চুক্তি করার আগে যদি প্রয়োজন না হয়, চুক্তি করার পরে কেন আমার সাথে আলাপের প্রয়োজন মনে হলো, তার মানে হলো যে দেয়ার ওয়াজ সামথিং মিসিং, যে চুক্তি করার পূর্বে তুমি মনে হয়েছে যে আমার সাথে আলাপের দরকার নেই, চুক্তির পরে মনে হয়েছে যে আমার সাথে তোমার আলাপ করা দরকার। সো এইটা একটা আমাদের ক্রিটিক্যাল অবস্থান এবং এটাই ডিপ্লোমেসি, যে আপনি এই জায়গায় যদি মনে হয় যে কোনো কিছু কনস্ট্রাকশনের সাথে যুক্ত না, পরে এটা যদি কোনো কারণে ক্রিটিসিজমের সম্মুখীন হয় আপনি তো দায় নেবেন না, আপনি ক্রিটিক্যালি দেখবেন, এটাই স্বাভাবিক। মূল জায়গাটা হলো যে এই চুক্তিকে যারা সর্বান্তকরণে বিরোধিতা করছে, আমি বিশ্বাস করি এই পাপিয়া আপা এটার সর্বান্তকরণে বিরোধিতা করছেন না, পাপিয়া আপনি তো বিরোধিতা করছেন না সর্বান্তকরণে, কারণ আপনি তো এই চুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার সরকার, রাইট। সেটা যদি হয় তাহলে এই বিরোধিতাটা কারা করছে, আমি এই ফান্ডামেন্টাল কোশ্চেনটা এই জাতির সামনে তুলে ধরবো। এই বিরোধিতাটা তারাই করছে আমেরিকার সাথে চুক্তির ফলে বাংলাদেশের আশেপাশের অনেকগুলো দেশ যারা একটা বাংলাদেশের মার্কেটের উপর একটা মনোপলি সৃষ্টি করেছিল এবং যেই দেশগুলো বাংলাদেশের সাথে ট্রেড করত তাদের যে এখানকার অ্যাসেট আছে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করে এবং তারা এই চুক্তিকে সর্বান্তকরণে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এই চুক্তি মনে হয় বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এই প্রেক্ষিতে আমি আসি যে কেন আমি এই ব্যালেন্স একটা কথা বললাম। মূল জায়গাটা চুক্তিটা কোন প্রেক্ষিতে হয়েছিল, আপনি $8 বিলিয়ন আপনি আরএমজি এক্সপোর্ট করেন আমেরিকান বাজারে, $8 বিলিয়ন আমাদের মোটা দাগে আপনার যে টোটাল যে আরএমজি এক্সপোর্টের প্রায় 3 ভাগের 1 ভাগের সমান, আপনি প্রায় 30% উপরে ধরেন। আপনার যখন আপনার 37% যে ট্যারিফের মাধ্যমে আপনার পুরো বাজারটা হাতছাড়া হয়ে যাচ্ছিল, তখন এখানকার যে ব্যবসায়ীরা, আজকে দুর্ভাগ্যজনকভাবে ব্যবসায়ীরা কথা বলছেন না, ব্যবসায়ীরা যখন সুবিধা প্রয়োজন হয় তখন তারা সরকারকে চাপ দিয়ে যে কোনোভাবে সুবিধা নিয়ে নেয়, কিন্তু যখন মনে হয় দায় নিতে হয় তখন কিন্তু তারা পাশে দাঁড়ায় না। কারণ আপনি যদি দেখেন বাণিজ্য উপদেষ্টা, তৎকালীন আপনার নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রপতি তারা যখন আমেরিকায় ভিজিট করেছিল এই চুক্তির পরপর, মানে ওই ট্রাম্প ট্যারিফের পরপর, তখন কিন্তু বাংলাদেশের এক দল ব্যবসায়ী কিন্তু তাদের সাথে সেখানে গিয়েছিল। তারাই কিন্তু সেখানে গিয়ে সেখানকার কটন আমদানি করবে, সেখানকার ভুট্টা আমদানি করবে, সেখানকার মানে গভর্নমেন্টের বাইরে যে চুক্তিগুলো, যেমন বোয়িং গভর্নমেন্ট কিনবে,
কিন্তু ভুট্টা তো গভর্নমেন্ট কিনবে না, কটন তো গভর্নমেন্ট কিনবে না, কিংবা আমেরিকার অন্যান্য পণ্য তো গভর্নমেন্ট কিনবে না। তারা কিন্তু আমেরিকাকে আশ্বাস দিয়েছে ট্রেড বিলিয়ন, মানে এখানে গ্যাপ ছিল কত, আমরা $2 বিলিয়ন আমেরিকা থেকে ইম্পোর্ট করি, আর আমেরিকা আমাদের কাছ থেকে ইম্পোর্ট করে $8 বিলিয়ন। তার মানে আমেরিকা মনে করছে যে এখানে $6 বিলিয়ন একটা ট্রেড গ্যাপ আছে। সো বাংলাদেশ, তুমি যেই পণ্যটা চায়না থেকে কিনছো, ইন্ডিয়া থেকে কিনছো, ভিয়েতনাম থেকে কিনছো, এই পণ্যটা তুমি আমার কাছ থেকে কিনবে। এখানে আবার আরেকটা দিক আছে, যদি আপনি আমেরিকা থেকে কটন কিনেন, যে আমি আমেরিকার তুলা কিনবো, এই তুলা কিনে এই বাংলাদেশে আমি স্পিনিং মিলে আমি কাপড় বানাবো, বানায় সেরা এখানে কাপড় কাটাচলা করে আমেরিকার যে আপনার অর্ডার আছে সেই অর্ডারটা নিয়ে আমেরিকায় এক্সপোর্ট করব, তাহলে কিন্তু আমার ট্যারিফ কত পার্সেন্ট? 0। মানে আমি বিনা শুল্কে আমেরিকার বাজারে প্রবেশ করতে পারি। আপনাদের যে পারসেপশন ওই জায়গা থেকে আবার একটু ডিফারেন্ট ভাবে আসলে মানুষজন বলছেন, যেমন না মানুষজন না, আমি অর্থনীতির স্টুডেন্ট, আমি বলি অনেক অর্থনীতিবিদ, সেটা হলো যে প্রথমত এই চুক্তি আমি ক্রিটিক্যালি দেখছি, চুক্তির সার্বভৌমত্বর জায়গা, আপনি কার সাথে বাণিজ্য করতে পারবো না সেই জায়গাটা ডেফিনেটলি আমি কথা বলবো, বাট আপনাকে বুঝতে হবে আমার $8 বিলিয়ন এক্সপোর্ট মার্কেট যখন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, ওই সময় যদি অন্তর্বর্তীকালীন সরকার তার ট্রেড এনভয় আমেরিকা না পাঠাতো, তাহলে বরং আজকে আপনি যেমন হামের জন্য বলছেন না, যদিও 2025 সালে 24 সালের তুলনায় 6 গুণ বেশি হামের টিকা কেনা হয়েছে, এটা আজকে রিপোর্টগুলোতে আসছে, কিন্তু হামের জন্য বলছেন না যে ম্যানেজ করতে পারে নাই। যদি আপনি তখন মনে করতো যারা নির্বাচিত সরকার এসে চুক্তি করবে আমরা কিছু করবো না, তখন কিন্তু আমরা সে অন্তর্বর্তীকালীন সরকারকেই বারবার দায়গ্রস্ত করতাম, কিসের ভিত্তিতে, তুমি তো আমার এক্সপোর্ট মার্কেট ধ্বংস করে দিয়েছো, তুমি আমার আরএমজি মার্কেট ধ্বংস করে দিয়েছো। তো আমার জায়গাটা হলো যে এখানে পাপিয়া আপা সরকার চালাচ্ছে, আমি বিরোধী দলে আছি, আমাদের মধ্যে অনেক জায়গায় ব্যবধান আছে, কে চুক্তি করলো না করলো এটা বিষয় না, বিষয়টা হলো যে এখন আমার হাতে কি আছে, আমি এই চুক্তিটা নিয়ে এগিয়ে যেতে পারি কিনা, এবং আমি রিভাইজ করার অপশন আছে কিনা। ইয়েস, রিভাইজ করার অপশন আছে। আমাদের এখন আলোচনা করা উচিত আমি কি রাখবো কি ফেলে দিব, কে করেছে এই আলাপ আলোচনার মধ্যে বাংলাদেশের। আমি আরেকটা লাস্টলি যেটা বলি যে আমি এসে শুনবো লাস্ট পয়েন্টটাই, এজ এ কান্ট্রি আমরা সবসময় আক্ষেপ করি যে ভারত কিন্তু জাতীয় স্বার্থে এক হয়ে যায়, দল বিদল সব জায়গায়, পাকিস্তান এক হয়ে যায় যখন যুদ্ধ হয়, কিংবা বিশ্বের সব বড় বড় দেশ জাতীয় স্বার্থে এক হয়ে যায়, কিন্তু বাংলাদেশ সবসময় জাতীয় স্বার্থের বেলায় বিএনপি এক পক্ষ বলতো, আওয়ামী লীগ এক পক্ষ বলতো। এখন বাংলাদেশে একটা সময় এসেছে জাতীয় স্বার্থ সরকারি দল বিরোধী দল সবাই মিলে প্রোটেক্ট করার। এই জায়গায় যারা দীর্ঘদিন বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিল, জিম্মি করে দিয়েছিল, তাদের বিভিন্ন অ্যাসেট বিভিন্নভাবে আমাদেরকে যে ইন্টারভেন করে একটা বিরোধ তৈরি করার চেষ্টা করছে, আমি মনে করি যে এটার ব্যাপারে আমাদের এবং সরকারকে সতর্ক থাকা উচিত।